ভিডিওটা বড় হয়ে গেছে, এত বড়, কারণ বক দাদা আর রুমালি দিদিকে পরোটা বানিয়েছি তো, তার সাথে টেপির কমেন্ট বক্স, ও মাই গড! টেপি, তোর সব ভালোবাসার মানুষরা আজকে তোকে এইভাবে বলেছে, তুই এত নিষ্ঠুর মা, তুই এত পাষণ্ড মা, তোর বাচ্চা অন্য কাউকে মাম্মাম ডাকছে, তুই টরে টরে চড়ে চড়ে বেড়াচ্ছিস, লজ্জা করে না? কিসের ভয়? কেন এত ভয়? তুমি যদি তোমার মায়ের সাথে পুরী যাও, দীঘা যাও, এখানে যাও, ওখানে যদি তোমরা যদি সৎ হও, ভয়টা কিসে? কে তোমাদের পেছন তাড়া করবে? তোমরা যদি অন্যায় না করো, আমি আমার মায়ের সাথে ঘুরতে যাব, ভয় কিসে? সেখানে যদি কোনো ভিউয়ার্সের সঙ্গে দেখা হয়, ভয় কিসে? কিসের ভয়? আজকে আমি যাব, আমি আর আমার মেয়ে কোনো জায়গায় বেড়াতে, এটা আমি অ্যানাউন্সমেন্ট করলে কিসের ভয়? কিসের ভয়? তোমরা বলো তো কিসের ভয়? কি শত্রু? কে? আমি যদি অন্যায় না করি, শত্রু কি করে ধরবে? সন্দীপরা তো গাড়ি করে যখন যাচ্ছিল তখনই বললো কোথায় যাচ্ছি, নিশ্চয়ই তোমরা এত করে বুঝে ফেলেছ, তারাপীঠ যাচ্ছে। গাড়ি অলরেডি তখন তারাপীঠ না বাতকুলা থেকে ছেড়েছে, কৃষ্ণনগর থেকেও হাই রোডে উঠেছে, দেখলাম, আমি ভিডিওটা দেখেছিলাম। তারাপীঠে যাচ্ছি, তারাপীঠে পুজো দিতে গেলে হাজারো মানুষের সঙ্গে দেখা হবে। কে ভাই? কি হয়েছে? কিসের ভয়? তুমি তোমার মাকে নিয়ে দীঘা যাও, পুরী যাও, মুম্বাই যাও, দিল্লি যাও, গোয়া বিচে যাও, যেখানে খুশি যাও, যেই চুলোর ধরে যাও যাও, ভয় কিসে? তুমি যদি তোমার প্রেমিক না থাকে তোমার সাথে, বা তোমার প্রেমিক যাকে তোমরা সোশ্যাল প্ল্যাটফর্মে বলে দিয়েছো যে চাই না আমার ফোকলা প্রেমিক, চাই না আমার স্বামী, এই যে বলে ফেলেছো বলে কি ভয় পাচ্ছ যে যদি ফোকলা প্রেমিককে আমার সাথে সবাই দেখে ফেলে, ফটো খিঁচ মেরে ফটো খিঁচে নেয়, এটা প্রবলেম হবে? কোনটা কোনটা ভাই? কোনটা কোনটায় ভয় পাচ্ছ? সৎ সাহস থাকলে বলে দেখো। চলো স্কিপ। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? সেটা বেশ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, কেসটা আমাদের টেপির দাদা, বক দাদা ছেড়ে দিল। কেন ছেড়ে দিল সেটাও তো আমাদের জানতে হবে। তার আগে বলি, নাল্লা না সন্দীপ দালালের বরকেই বলেছে। তার কারণ দালাল নিজের মুখে একটা ভিডিও করে বলেছিল আমার বর যা রোজগার করে তাতে জলও গরম হয় না। আর আমি আমার একটা ভিডিও করে বলেছিলাম আমরা 180 টাকা ঘর ভাড়া থেকে আজকে সমস্ত কিছুই তৈরি করেছে আমার স্বামী। তার কারণ তার ইনকামে আমরা ডাল খাই, ভাত খাই, মাছ খাই, মাংস খাই, সম্পূর্ণটা যা খাই তার ইনকামে, উইথ ছেলে মেয়ের পড়াশোনা, তারপরে হচ্ছে এই বড় বাড়ি, দুটো কাজের মেয়ে, ইলেকট্রিক বিল, সমস্ত কিছু এ টু জেড, সমস্ত কিছু আমাদের বাড়িতে যা খরচ হয় সেটা আমার স্বামীর ইনকামেই হয়। আমার ইনকামে কিন্তু কিছু হয় না। তবে হ্যাঁ, যখন উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন তখন হয়তো আমার ইনকামগুলো তার শারীরিক সুস্থতার কাজে লাগিয়েছিলাম। কিন্তু এখন যে ইনকাম হয়, আমার নিজস্ব অনেক কাজ আছে, আমি সেগুলোতে লাগাই। কখনোই আমার সংসারে আমি সেভাবে দিই না। হ্যাঁ, আমার ছেলে মেয়ের হাত খরচ বা ছেলে মেয়ের কিছু লাগলো বা আমাদের এক্সট্রা বিলাসিতা, সেগুলোর ভেতরেই যায়। এবং আমার নিজস্ব কিছু দরকারি কাজ চলে সেগুলোর মধ্যে যায়। ক্লিয়ার করে দিতাম? তাহলে আমার বর নাল্লা নয়, উনি কিন্তু সুপুরুষ। উনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, মানে উনি দুটো বাচ্চার বাবা। তারপরে একটা সুন্দর দোতলা বাড়ি আছে। তার মানে উনি মোটামুটি পোর মিডিল ক্লাস ঘরের বেশ খেয়ে পড়ে কেটে যাওয়ার মতন একজন বিজনেসম্যান। ওনার একটা চশমার দোকান আছে যেটার নাম দৃষ্টিদান। যে কেউ যাবে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে দাঁড়িয়ে বলবে দৃষ্টিদান চশমার দোকানে যাব, কানাও তোমাদেরকে নিয়ে গিয়ে ঠিক দৃষ্টিদানের সামনে দাঁড় করিয়ে দেবে। আরেকটা কথা বলে দিই, হ্যাঁ, সবার কাছে পোস্ট অফিস মোড়ে সবার কাছে টুকটাক জিজ্ঞেস করতে পারো দৃষ্টিদান চশমার দোকানদারের ভদ্রলোক কেমন, সবাই তোমাদেরকে টুকটাক অ্যান্সার দিয়ে দেবে। এই মানুষটি না এখানে 40 বছর ধরে ঘাস কাটেনি। আমার বিয়ে হয়েছে 30 বছর, উনি কৃষ্ণনগরে আছেন 40 বছরেরও ওপরে। আর আমি ইউটিউবে কাজ করছি মাত্র 2 বছর। আমার আর্নিং তার আগে তো আমি যেগুলো করতাম, যেগুলো করতাম শুধু ওই বলে না হরের মাঠে মানে ঘরের গোয়াল না কি বলে ওসব করে। কারণ আমি একটু লোক সেবা করতে ভালোবাসি, মানুষের পিছনে তাল দিতে, মানে ভালোবাসতে, অসহায়কে কিছু করতে, আমি হেল্প করতে বেশি ভালোবাসি। সেই জন্য এটুকু তোমরা নিশ্চয়ই আমাকে এতদিনে বুঝেছো আমি কিভাবে মানুষকে গায়ে পড়ে হেল্প করি, আর বাঁশটা আমি কীভাবে খেয়ে নিই আঝোরা। এইখানে সন্দীপ আমাদের কথা তো বলবি না, কারণ সন্দীপের কোনো কথা আমি ভুয়োভাবে রটাই না। সন্দীপকে যেটা বলি, যেটা সত্যি, যেটা হয় সেরকমই খবর রটাই, যেটা ভুয়ো খবর আমি রটাই না। আর ভুয়ো খবর যদি রটাই সন্দীপ নিজেই ক্লিয়ার করে দেবে। এবার আসি আমি বকের গল্পে। বক
বাক 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 বাকাম বাকাম বাং। হ্যাঁ আমি কেসটা ছেড়ে দিলাম, কারণ হলো ব্যাপারটা হলো কত বড় মিথ্যা কথা, কেসটা ছেড়ে দিল। দেখো এটাই হলো প্রথম মিথ্যা কথা। দেখো মিথ্যেবাদী টেপির ক্লায়েন্ট মানে টেপি তো নিজে একটা মহা মিথ্যেবাদী। তাহলে টেপি যার সাথে কাজ করবে তাকে আরও হতে হবে মহা মহা মিথ্যেবাদী। এই যে আমাদের বকু বক 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 বকু কত বড় মিথ্যাবাদী। কেসটা ছেড়ে দিলাম। তারপর দেখি ক্যামেরা নিয়ে টেপির পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আর টেপিরা মার্কেটে কেনাকাটা করছে। আমি গাইড করছিলাম, এবার ও আইনি পত্র যা নিচ্ছে লয় আছে, ও আরো 4-5 জন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যোগাযোগ করেছে। তারাও লাইন বলছে বিভিন্ন। আমি ওকে বললাম দেখো একই বিষয় নিয়ে একই মানে আমি সোশ্যাল ওয়ার্কার, কেউ সোশ্যাল ওয়ার্কার, আরেকজন সোশ্যাল ওয়ার্কার, এরকম ভাবে তোমার অসুবিধা হবে। তো আমি এই বিষয়টাই আর থাকবো না, তুমি তোমার মতো ভালো থাকো, তোমার যারা আছে তোমার যেটা মনে হবে। ওর এবার মানে কি ননদ কোনো আছে মনে বুঝতে পারলো, ওই ব্যাঙ্গালোর ঠাকুরের থাকে, সে ওখান থেকে লয়ার পুট করছে, মানে ভেতর দিকে ওকে হেল্প করছে। এবার তারা আবার ওখান থেকে এনজিও সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যোগ করিয়েছে। ও ভালো একটা বড় চ্যানেল। শুনুন না, তারা আবার সোশ্যাল ওয়ার্কের সরকার দিয়ে যোগ করিয়েছে, ভালো করে বুঝবে। এবার আমি কি দেখছি দেখো, তারাও করছে আমিও করছি, মাঝখান দিয়ে লোক, যেহেতু আমার ইউটিউব চ্যানেল হচ্ছে লোকে আমায় ভাবছি, ঠিক আছে। যার উপরে দেখছি আমি যে রাস্তা করছি তার সঙ্গে আরো অনেকগুলো রাস্তা যোগ করছে। তার থেকে আমি ওকে বললাম যে আমি ওকে পরিষ্কার বললাম কালকে সন্ধ্যেবেলা, ঠিক আছে তোমার তো তুমি হয় ওদের রাস্তা সুস্থ হয়, না দাদা ওরা তো দীর্ঘদিন ধরে আমাকে সাহায্য করছে, ঠিক আছে, আমাকে সাহায্য করছে, ওরা নতুন এনজিওর সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে অল ইন্ডিয়া বিভিন্ন জায়গায়, বুঝেছো। এবং ওর জামাইবাবু মানে ননদের বর ননদ, ঠিক আছে, কিন্তু তারা সামনে আসবে না, ব্যাপারটা বুঝেছো। আমি দেখলাম এই চাপের মধ্যে আমি বললাম যে ফালতু চাইছি না, তুমি ওদের সঙ্গেই কাজ করো। তাই কি বলবো, তার আত্মীয় আমি তাকে বলবো যে করো না। আমি বললাম তুমি ওদের সঙ্গে করো, আমি বেরিয়ে আসি, আমি নেই, বুঝে জানতে চাবে না, যে যেখানে পারে ভালো থাকবে, এই হলো ব্যাপার। আর বলছি তোমার কি মুখে কিছু হয়েছে? কেন মুখটা খোলা লাগলো, ডান দিকটা কি জানি যায় না তো। রাত্রিবেলায় সঞ্জয় আছে না, ওরা লাইভ করছে, ওরা বলছে যে অসুবিধা কিছু নিয়েই বলছে, বলছে ভয়ে লাইভ ডিলিট করে দিয়েছে। কেন লাইভ ডিলিট করে আমি জানি, তাকে সকালে ফোন করে বলে ফাঁকা করো। হ্যাঁ কালকে বলছে তো, কালকে অনেক ওদের লাইভটা দিচ্ছে। আমি ওটা কন্টেন্ট বানাতেও চাই না, আর ওটা কন্টেন্ট দিতেও চাই না। তুমি কন্টেন্ট বানানো তোমার নট তো পয়সা কিছু চাই না। কন্টেন্ট বানানো, ওকে কন্টেন্ট বানানো মানে তুমি ওকে গুরুত্ব দিও। হ্যাঁ গুরুত্ব দিব না, আমি দাঁড়ান একটা দিই দেখে লাগতো ওকে আছে ও দেখে লাগতা। আমি আমার কন্টেন্ট বানানো করেই গেছি, যাই বলে সময় তান্ত্রিক থেকে হেভি হচ্ছে কি একটা থেকে লাল কাপড় পরে ডবল এডিট করেছে, ওই জল দিচ্ছে তাই দিচ্ছে। হ্যাঁ বুঝতে পারলাম না দাদা, তোমার একটা ভিডিও চলেছে না সাধু সেজে, হ্যাঁ আমি কালকে ওটা আমি ডিরেক্টর দিয়েছি ওকে, আর ওকে বলে দিয়েছি তুই আমার হয়ে অ্যাক্টিংটা কর। এইটা কত বড় করে ওকে পাঠাবো। ও আবার আরেকবারও তাই সাদা শাড়ি পরে ওম বম চম করছিল, জাদু তো না। হ্যাঁ বলে রাখবো একটা কথা বলি তোমার, ওই ওকে বিছানিকে যে ওই যে সঞ্জয় বলো দিদি চ্যাটার্জি বলো যারাই তোলা দিই, ঠিক আছে, একটা সময় আসবে না যখন পিছন পিছনে তাকাবে কাউকে পাবে না। দূর থেকে ওরা হাওয়া দিতে অনেকে ভালোবাসে। আজকে দেখো আজকে টিনা বা সঙ্গী, ঠিক আছে, ভালো করে বুঝতে পারো এদের গন্ডগোল চলছে, লোকে কন্ট্রোভার্সি করছে, ওকে গালাগালি দিচ্ছে, ওকে গালাগালি দিচ্ছে, ওপরওয়ালার যা লেখা ঠিক আছে, দেখা গেল আমি তোমায় বলছি টিনা বাচ্চা পেলেও কি সন্দীপ বাচ্চা পেলেও দেখা গেল দুটো দিন আমার সংসার করছে, তখন কি হবে? তারপর দেখা গেল প্রথমে বলছি টিনা আইন তো বাচ্চাটা পেলো, সত্যি তো দেখা করতে যাচ্ছে, ওই বাচ্চার জন্যই হয়তো ওরা আমার এক জায়গায় চলে যাবে। তখন কি হবে? তখন যদি সন্দীপ বলে আমার বউ নামে বাজে কথা যে বলছে তাকে দিয়ে গেল নোটিশ ধরা, কি করবে? কেউ কি বলতে পারবে? এটাই তো হচ্ছে কথা। এইসব মানে আজকে বিজ্ঞানী যেটা আমার দুটো জিনিস বাজে লেগে দেখো, বিজ্ঞানী সেটা খুব বাজে করছে। আর তুই হলো রিমি, তুই যাই করে তোর অন্তত সঙ্গীতের দিকে গালাগালি যা করে। যাই হোক, তোমাদেরকে আমি পুরোটা কেন শোনালাম, যে মন কেরম চুকচুকানি সোমার দিকে, এটাও শোনালাম চুকচুক চুকচুক বাই। তার মানে এই বক টেপির পেছনে ক্যামেরা নিয়ে কেন ঘুরছে, নিশ্চয়ই এতক্ষণ আমরা সবাই বুঝে গেছি। বক টেপির কেস ছেড়ে দিয়েছে, তারপরেও বক ক্যামেরা নিয়ে টেপির পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। এই বক তোমার
সোমা গায়ের রঙে এই গালটা ফোলা ফোলা লাগছে কেন, মানে দেখো কিউরিসিটি, এবং ওনার মোটামুটি ওয়াইটির প্রত্যেকের সম্বন্ধে খবরাখবর নেওয়া আছে। কত চিন্তা, ধরো ছেলে ওই এমনই কথা বলছে, ছেলে মনে হচ্ছে টেপি পেয়েই গেল, ছেলে টেপি ধরো পেয়ে গেল, আইনত দিক থেকে তো ছেলে টেপি পাবে, ঠিক এরকম করে টেপিকে গল্পগুলো দিয়েছে বক, তাই না বক? বক 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 বাকুম বাকুম বক 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 বাকুম বাকুম বক। এইগুলোই তুমি ওনাকে টেপিকে স্বপ্ন দেখাচ্ছ আর মালটু খিচ্ছ, তাই না? দেখেছো, পাপের ভান্ডা ফটাস হবেই হবে, হতেই হবে। কি ব্যাপার, আসল ঘটনাটা আমি জানতে চাইছি, ব্যাপারটা কি, কি চলছে তোমার? তুমি লিগ্যাল প্রসেস ওর কাছ থেকে সরিয়ে নিলে, সেটা ও একটা ভিডিও করে বললো, এবং ওখানেও ও বলেছে, স্বীকার করেছে, হ্যাঁ আমার পেছনে এই দাদাভাই আসার আগে থেকেই তারা ছিল। তার মানে এর সংসারটা ভাঙার সাথে সাথেই ওর সন্দীপে মায়ের পেটের সিস সাথে সাথে যোগাযোগ করে নিয়েছে। তাই বলি এত সান্নাটা, এত চুপচাপ বিগত 5 দিন ধরে এই ছেলেটা ভয়ে কাতরে লুকিয়েছিল। তার মানে ঘরে কিভাবে একটা মারাত্মক পরিমাণের শত্রু, ঘরে যদি এত বড় কালসাপ থাকে, তাকে বাঁচানো মুশকিল, তাকে বাঁচানো যায়, তবুও বেঁচে গেল কি করে? রাখে হরি তো মারে কে, ব্যাপারটা তারপরেও বাঁচলো কি করে সন্দীপ? এই যে রাখে হরি তোমরা রেখেছো, ভগবান রেখেছে, আর না হলে আমার সন্দীপদের বাড়ি যাওয়ার কোনো উদ্দেশ্য, কোনো ভিডিও, কোনো দিক থেকে কোনো ইয়েই নয়, কারণ আমি সন্দীপদের ব্লগ দেখিই না। সন্দীপরা আমার কোনো দিন ব্লগার মানে প্রিয়, মানে যে ওদের ভিডিও আমি এভরিডে দেখি তা নয়, কিন্তু হ্যাঁ মনে মনে কোথাও একদিন আসা হয়েছিল, কারণ যখন দেখছিলাম ওরা মাদারসাটে আসছিল, তারপরে বিগ বাজারে বাজার করছিল, তখন আমি বলছি ওরা তো কৃষ্ণগড়ে খুব কাছাকাছি থাকে, বাতকুল্লা যে কৃষ্ণগড় থেকে এতটুকু ডিস্টেন্স আমি সেটাও জানতাম না, আমি ট্রেনে করে যেতাম, আমরা কোনো দিন রোড পথে গেলে ওই সব লাইনে 4 চাকা ছাড়া যাইনি, 4 চাকায় বাতকুল্লায় কোনো দিন কোনো মতেই আমার কোনো হল্ট ছিল না, সোজা ডাইরেক্ট কৃষ্ণনগরে গাড়ি ছাড়লে কলকাতায় গিয়ে থামতাম, তেমনি ট্রেনে কৃষ্ণনগর স্টেশন থেকে উঠলে একবারে কলকাতা শিয়ালদায় গিয়ে নামতাম, তাহলে বাতকুল্লা আমার কোনো রুটের মধ্যেই পড়তো না, মানে আমার হল্ট ওখানে নামার, নাহলে আমাদের যাওয়া আসা বাতকুল্লার ওপর দিয়েই হতো। তো সেইখানটায় দেখো, সেইখান থেকে বলছি কি অবস্থা, যে ও নিজের ঘরের লোক ওর জন্য গর্ত খুঁড়ছে, আর সে জায়গায় আমার কোথায় না কোথায় আমি জানি না আমার ভেতরে ভগবান কি এমন একটা ইয়ে হলো যে 5 দিন দেখা যাচ্ছে না, 5 দিন ছেলেটাকে দেখা যাচ্ছে না, কোথায় গেল ছেলেটা? হ্যাঁ কি ব্যাপার, আমি লাইভ করতে করতে জাস্ট একটা বললাম যে আমার বাড়ির কাছাকাছি বাতকুল্লা, যদি আমি যদি ঠিকানা জানতাম তাহলে অবশ্যই যেতাম, এইটুকু বলা সারা। আর সন্দীপের ভালোবাসার মানুষরা সত্যি মানে অতুলনীয়, এটা বলতেই হবে, এটা মানতেই হবে। সন্দীপের ভালোবাসার মানুষরা যারা মানে সাথে সাথে ফোন করা এবং লাইভের মধ্যে সীমাদি তুমি যদি যাও আমরা ঠিকানা দিচ্ছি, আমি বললাম আমার তো ঠিকানা জানা নেই, তারাই ঠিকানা লিখে দিয়ে মানজোয়ান ঘাট, বটতলা বাজার, তারপরে পাশ থেকে তুমি যাবে বাতকুল্লায় বটতলা বাজারে গিয়ে যদি মানজোয়ান ঘাট জিজ্ঞেস করো তোমাকে সবাই দেখিয়ে দেবে। আমি ওখান থেকে ধীরে ধীরে ঠিকানা জোগাড় করে তারপর গেলাম, যাওয়াটাও তোমাদের কাছে তুলে ধরেছি যে কতটা যুদ্ধ আমি করেছি সেই দিন, শুরু থেকে বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে ওখানে যাওয়া পর্যন্ত সমস্তটাই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরেছি। এবং সেদিন বাড়িতেও কিন্তু আমার চরম অশান্তি হয়েছে, এই যে বেরিয়ে যাওয়া, যখন তখন বাড়ির থেকে বেরোনো, এখানে যাওয়া ওখানে যাওয়া, দুপুর নেই তখনও বিশাখা ঢোকেনি, সেদিন আমার বাড়িতে চন্দনা কাজে আসেনি তখনও বিশাখা ঢোকেনি, কী অবস্থা ভেতরে, আমি তাও রাগ করে ভাবছি না যাবোই, যখন সবাইকে বলেছি যাবো, ঠিক অনেক খড়কুটো করে যাই। আর এখানে এর নিজের দিদি যদি এদের জন্য এত বড় বড় গর্ত খুঁড়ে বাঁচায় কে বলো তো? যেখানে নিজের দিদির পাশে থাকা উচিত, যেখানে নিজের দিদির ওদের পাশে থেকে লড়াই করার উচিত ছিল। এবং সেদিন আমি ওদের বাড়িতে যাওয়ার পর আমি ওদের চোখে সত্যি কাতরতা দেখেছি, এবং কাকিমার সেই কান্না আজও আমার চোখে ভাসে। এরা মানুষ যে নিজের দিদি হয়ে নিজের রক্ত হয়ে কিভাবে একটা ছেলেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে, কিভাবে একটা ছেলেকে শেষ করার জন্য শেষ অবধি সেই চরিত্রহীনা যে সত্যিকারে নিজে কমিউনিটি পোস্টের মাধ্যমে লিখে নিজের মুখে জানিয়েছে যে হ্যাঁ
আমি এটা করেছি? যে সন্দীপদের বাড়িতে একটা সালিশি সভা বসেছিল, সেখানে জোর গলায় বলেছে হ্যাঁ এটা আমি করেছি, এটা আমার হয়ে গেছে। যেখানটায় ফোন কলেও ও স্বীকার করেছে হ্যাঁ ও এরকম কিছু সম্পর্কের সাথে জড়িয়েছে, হ্যাঁ ওর হয়ে গেছে। তারপরেও কি করে এটা ওরা করতে পারে? কি করে ওর দিদি জামাইবাবু এই তিতানুকে এদের কাছ থেকে নিয়ে ওকে দেওয়ার স্বপ্ন দেখতে পারে? তার মানে কতটা হিংসা, কতটা জেলাস, এবং কতটা এই ছেলেটাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা, কতটা। না হলে কি সত্যিকারেরই শ্রাদ্ধের তিতানু মনে আছে তো, কৃষাণু ছোট্ট সোনাটা গিয়েছিল এবং ওখানটায় গিয়ে পিসির পিছন ঘুরছিল এবং সেখানটায় পিপি কি জিজ্ঞেস করেছিল কৃষাণুকে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই সাধারণ মানুষ, তাদের সাথে দূর দূরান্তে সন্দীপের কোনো লিঙ্ক নেই, সন্দীপ শুধু ভিডিও করে, তারা শুধু ভিডিও সন্দীপের দেখে। এই হচ্ছে একটা ভিউয়ার্স আর ক্রিয়েটারের সম্পর্ক। সেই জায়গায় এই ধীরে ধীরে তিলে তিলে এই ভিউয়ার্সরা সন্দীপকে কখন নিজের ভাই করে নিয়েছে, কাকিমাকে কখন নিজের মা করে নিয়েছে, সন্দীপের ফ্যামিলির লোক জানেই না। তাহলে আজকে তার প্রশ্নের উত্তর দিতেই হবে। সেই মা মারা যাওয়ার সময় কৃষাণু ওখানে খেলতে খেলতে বলেছে মা মালা গাতে, মা নেই, মা তো মলে গাতে, তেতা পিতি তুনে তেতা আবার ভিডিও কলে লেগে লাগবে ভাব দিল, কিন্তু তিতানু তো প্রথম বলে ফেলেতে, তারপরে এবার তো আর তিতানু বলেনি, তার জন্য আর ভিডিও করতে পারেনি। কিন্তু এই যে মা কোথায়, এই কথাটাও যে একটা বাচ্চা যার মা প্রেমিকের কাছে চলে গেছে, যার মাকে নিয়ে এত হুলস্থুল কাণ্ড চলছে, সেখানটায় ও নিজের দিদি হয়ে প্রথমত চুপ ছিল। আমরা ভাবছি ও এর মাঝখানে পড়বে না বলে হয়তো ও চুপ আছে, ও এর ভালো মন্দের ভেতরে থাকবে না বলে হয়তো চুপ আছে। ও চুপ ছিল না, ও তলায় তলায় ভাইয়ের জন্যে, মায়ের জন্যে, বাবার জন্য একটা বড় গর্ত করছিল। দেখো এই কল রেকর্ড আমার জানার কথা নয়, সেবক আমার সাথে কোনোদিন গল্প করেনি। সেবক গল্প কাদের সাথে করতো, কোন সার্কেলে সেবক ঘুরে বেড়াতো, তোমাদের কাছে আজকের ডেটে পরিষ্কার। এই যে সেবক তার ঘর মানে ক্লায়েন্টের কথা আরেকজনের কাছে এইভাবে আলোচনা করছে, এটাও তো স্বাভাবিক নয়। আজকে বলুক তো, আমার সঙ্গে প্রচুর মানুষ আছে। আজকে সঙ্গীতা দিদিভাই আমি কথা বলি, কোনো দিন সঙ্গীতা দিদিভাই বলতে পারবে যে সীমা সন্দীপের নামে এই কথাটা বলেছে? বা সঙ্গীতা দিদিভাই, আমি কোনোদিন বলতে পারবো না যে সঙ্গীতা দিদিভাই সন্দীপের নামে আমার কাছে এই কথাটা বলেছে। আমাদের কাজ, আমাদের ভিডিও, আমাদের মানে এই ওয়াইটির জগতে কি হচ্ছে, এই পশ্চিমবঙ্গের রাজ্যে কি হচ্ছে, বা অ্যাকচুয়ালি মানবাধিকারের কাজ কি, এইসব নিয়েই আলোচনা। এর বাইরে যাই না আমরা যখন যাই, যখন দেখি না কোনো কেস হয়েছে, সীমা আমাকে পার্সোনাল ফোন করো, সীমার সময় যখন পাপা একটু ফ্রি হলে ফোন করে নিও, বা সীমা সন্দীপকে লাইনে নাও, সন্দীপকে এই কথাটা বলার আছে। বা সঙ্গীতা দিদিভাই ও সন্দীপের সঙ্গে কখনো একা কথা বলে না, আবার সন্দীপও তাই, সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে একা কথা বলে না। সন্দীপও সবসময় সীমাদিকে মাঝখানে রেখেই কথা বলে, আবার সঙ্গীতা দিদিভাইও যে কোনো কথা বললে মাঝখানে রেখেই কথা বলে। কোনো দিন আজ পর্যন্ত বলতে পারবে যে সঙ্গীতা দিদিভাইয়ের কথা সন্দীপের কাছে এইভাবে গেছে আর সন্দীপের কথা সঙ্গীতা দিদিভাইয়ের কাছে এইভাবে গেছে? না, আমার কাছে কথা বলা মানে আমার প্রাণ যাবে, প্রাণ যায় লেকিন বাঁচান না যায়। আমি এই শিক্ষাটা আমার রন্ধ্রে যদি তোমায় কথা দিই, আমি দেব মানে দেব। আমার ঘরে তোমরা জানো না, যে বলি না আমার ইনকামগুলো কি করি, আমি সকালবেলা উঠে দরজা খুলতে পারতাম না, রাতে শুতে পারতাম না, মানুষ আমার বাড়ি থেকে যেত না। লাস্টে বলতো তো ঠিক আছে আমি দেখছি, এই যে দেখছি যেই বলতাম, তারপরে বলতো পিঙ্কি, আমার ডাকনাম পিঙ্কি তুমি যেই বললে দেখছি, এরপর আমার শরীর থেকে একটা হালকা একটা মানে হলে যা, আমি জানি পিঙ্কি আছে মানে আমি বেঁচে যাব, পিঙ্কি আছে মানে আমার এই বিপদটার থেকে উদ্ধার হবো। শুধু এই দেখছি, ঠিক আছে তুমি যাও আমি দেখছি। শুভ চলে এসেছে, বাড়িতে লোক আছে, তবুও আমার বাড়ি থেকে মানুষ যায় না। তোমাদেরকে আমি একবার দেখেছি এইরকম বাঞ্চ ভোটার কার্ড, চেক, কত যে মানুষ আমাকে ব্ল্যাঙ্ক চেক সই করে দিয়ে চলে গেছে, আমি আজ পর্যন্ত একটা চেক নিয়ে গিয়ে তার বাউন্স করাইনি বা তাকে উল্টো পাল্টা কেসে। এইরকম বান্ডিল ধরার চেক আমার কাছে আছে, প্রত্যেকের অ্যাকাউন্ট সহকারে ব্ল্যাঙ্ক চেক সই করা করা, আমি যখন তখন বাউন্স করাতে পারি এবং আমি প্রমাণ দেখাতে পারি রেভিনিউ স্ট্যাম্পের ওপরে লিখিত করেও, তবু আমি করি, কারণ আমি চোখে দেখছি তারা খেতে পাচ্ছে না, তারা পড়তে পারছে না, তাদের একটার থেকে 60 থেকে আরেকটাই পড়ছে। কি বলবো, আমি ভগবানের উপরে ছেড়েছি। ভগবান যদি দেয় দেখবা, কারোর কাছে চাইতে হয় না, ভগবান দিলে কুলায় না, আর লোকে ভগবান দিলে সত্যিকারে কুলাবে না, আর ভগবান দিলে ফুরায় না। ভগবান যদি দেয় দু হাতে ফুরাবে না, আর লোকের যদি দেয় সেটা আমি কুলাতে পারবো না, এটা বাস্তব সত্য কথা।
আমি ভগবান বিশ্বাসী, আমি ভীষণ ভগবান বিশ্বাসী। দেখো এদের পাপের ঘরা পূর্ণ হচ্ছে কিনা। এতদিন পর এই পিপি, এই পিপি ভ্রুম 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 পে 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 পে, আমাদের তিতানো পিপে পে, কত গরম। এজেন্ট ভাড়া করেছিস তুই, এজেন্ট। তুমি কি করেছো? তলায় তলায় নিজের ভাই মাকে গর্তে ফেলার জন্যে ভাইয়ের বউকে তলা থেকে টাকা সাপ্লাই দিচ্ছিলাম, উকিল সাপ্লাই দিচ্ছিলাম, মেল করছিলে চাইল্ড কমিশনের ঘরে। ছি ছি, ধিক্কার জানাই, এইসব দিদিকে আমরা ধিক্কার জানাই। সন্দীপ আমাকে যা বলে বলবে আমি সব শুনে নেব, তবু ধিক্কার জানাই যে ভাই আর মায়ের জন্যে আর এই বাবার জন্যে যে 498 কেস দিয়েছে সেই মেয়েকে হেল্প করা, ওই জন্যে রাতারাতি লাইভ করে লোকের কাছে, ওর কাছে মহান হয়ে গেল যে তোমার পাশে আমি আছি। আমার নামে 498টার মধ্যে যেন আমার নামটা না ঢোকানো হয়। 498-এর ভেতরে যদি মা বাবা ভাইয়ের নাম ঢুকেছে, দিদির নামও অনাসে ঢুকিয়ে দিতে পারতো। ওকে বাঙ্গু থেকে এসে বিদেশ থেকে এসে ওর জামিন নিতে হতো। সেই কারণে ও প্ল্যান মাফিক আগের দিন লাইভ করলো, লাইভ করে ভাইয়ের বউকে সান্ত্বনা দিয়ে বললো তোমার পাশে আমি আছি, যা লড়বা লড়ো, টাকা পয়সা আমি সাপ্লাই দেবো। দেখলে বেরিয়ে গেল তো, বেরিয়ে গেল। নিজে বললো তো ওর ননদ আছে এবং ননদের বর, যারা ও অল ইন্ডিয়া তোমার হচ্ছে এই সোশ্যালি কাজ যারা করে, অল ইন্ডিয়া যারা সোশ্যালি এই হিউম্যান রাইটসের মানুষের সাথে ওনাদের যোগাযোগ করছে, যে কোনোভাবে আসুক। সন্দীপের কাছে আমার সামনেই একটা ফোন এলো, যেই ফোনটা ডিটেলসে বলে দিল এবং নামও বলে দিল। সন্দীপ কতটা শান্ত আর কতটা ও এইসব ঝামেলা থেকে দূরে থাকতে চায়। সন্দীপকে কিন্তু নাম এবং কে করেছে এবং চাইল্ড কমিশনের ঘরে কে মেল টেল এগুলো পাঠাচ্ছে, এবং যেটা যে পাঠিয়েছে সে অতি শিক্ষিত এবং এই সব কালচারের ভেতরে বেশ ভালো নলেজ আছে। চাইল্ড কমিশনের ঘরে এমন এবং অনেক লোকের সই দিয়ে একটা মেল, যেখানে অনেক লোকের স্বাক্ষর আছে, সেগুলো করে একটা মেল পাঠিয়েছিল। যেই কারণে কৃষাণুকে নিয়ে সন্দীপদের বেশ একটা মানে ভয় চলে এসেছিলো এবং একটা বড় বিপদের মধ্যে পড়ছিল। সন্দীপ এই কথাটা কিন্তু তোমাদের কাছে বলেছে কিনা আমার এখন মনে পড়ছে না, তোমাদের কাছে যদি শেয়ার করে থাকে তোমরা বলবে, লিখে জানাবে আমায়। সেই সময় আমি সন্দীপের সাথে ছিলাম, আমার সামনে ফোনটা এসেছে এবং ফোন এসে পিপিপ আর থনথন নাম পরিষ্কার বলে দিল। তারপর আমরা আমাদের যেগুলো কাজ সেগুলো আমরা সমস্ত করলাম এবং মানে এরা এমন পরিকল্পনা করেছিল যে লোকজন নিয়ে এসে বাড়ি থেকে কৃষাণুকে মানে হিউম্যান রাইটসের মানে 100-150 কি 500 লোকজন নিয়ে এসে বাড়িতে একটা বিশাল হুলস্থুল কাণ্ড করে তিতানুকে নিয়ে চলে যাবে ওর বাবার কাছ থেকে, এই পরিকল্পনা অবধি ওরা করেছিল। তারপর রাতারাতি সঙ্গীতা দিদিভাইকে ময়দানে নামতে হলো, নেমে সঙ্গীতা দিদিভাইকে সব জায়গায় মেল পাঠাতে হলো। আর প্রথমে তো মেল টেলগুলো সব করে নিল, তারপরে চিঠি চাপাটি যেগুলো যাওয়ার, সন্দীপ যে কত জেরক্স করেছে আর কত জায়গায় যে কত করে গিয়ে জমা দিয়েছে, সত্যি খেটেছে, মিথ্যা কথা বলবো না গো, ছেলেটা সত্যিই খেটেছে। এইগুলো সমস্ত কাজ তোমরা কিন্তু হাফ কথা তোমাদেরকে জানানোই হয়নি। এখনও আমি তোমাদেরকে ডিটেলসে জানাতে পারলাম না ছেলেটা কতটা খেটেছে। এই সন্দীপকে কেন আমি ভালোবাসি, আমি নিজের চোখে দেখেছি। ছেলেটা কোথা থেকে কোথায়, ওইদিকে বাবা মা নাতিটাকে আগলে রেখেছে, আর এই ছেলেটা থানা কোর্ট পুলিশ চিঠি চাপাটি এগুলো করে বেড়াচ্ছে। এগুলো করার পর করার পর তারপরে এটা একদিন হয়ে গেল। তারপরে এবার দিদিভাই একদিনকে মানে দিদিভাই এবার থানা ওখানে বসে সেখানকার বড়োবাবুর সঙ্গে কথা বলে সমস্ত কাগজপত্র লিখিত যেগুলো দিদির তরফে দেওয়ার কথা সেগুলো দিয়ে, সেই সময় এই রামছাগল ওই মদনটা, ওই কী যেন নাম ওর, দেখেছো আমি শুধু নাম ভুলে যাই, দিদিভাইয়ের করে ওই যে হাঁসখালি, যেখানটা হাঁসখালি বগুলাতে বাড়ি, ওই ছোকরা যেটা দিদিভাইয়ের কাছ থেকে বেরোলো বেইমানি করে, হ্যাঁ দুখেন, সরি মনে পড়েছে, দুখেন। ওই দুখেন সেই দিন আমাদের সাথে সাথে দুখেন একবারে নিজেকে বিশাল কিছু, আরে শোনো, মানুষটাকে দেখলে হবে না, মানুষটার অ্যাকচুয়ালি ক্ষমতাটা কি। একটা দুর্বল মানুষেরও না পেনের কলমের ক্ষমতা অনেক থাকে, আর এই মানুষটার বিশাল ক্ষমতা। আর এবং এই মানুষটার কি ক্ষমতা জানো তো, এই মানুষটা প্রত্যেকটা মানুষের গোড়া
গোড়া কোথা থেকে সৃষ্টি, এই কাজগুলো করাতে গেলে কোথা থেকে কোথায় কোথায় আগে জানাতে হবে। আর একটাও ইনলিগালভাবে নয়, এই যে তো ধরা পড়ছে দেখছো তো ইনলিগালভাবে। ওনার প্রথম কাজই হচ্ছে প্রত্যেকটা লিগাল এবং প্রত্যেকটা রসিদ রাখতে হবে, প্রত্যেকটা জায়গায় কাগজ জমা দিচ্ছ তার রিসিপ্ট কপি নিজের কাছে নিয়ে এসে যত্ন করে রাখতে হবে। ওই রিসিপ্ট কপি যখন তখন তোমাকে দেখাতে হবে, যখন তখন যেখানে সেখানে তোমার লাগবে। এইটা হলো ইনার কাজ গোছানো কাজ। এই নয় যখন আমরা কোথাও বেরোই তখন আমাদের মার্কেটিং করার টাইম থাকে না, যখন আমরা কোথাও বেরোই তখন আমাদের গেলা কোটার টাইম থাকে না। তো যাই হোক সঙ্গীতা দিদিভাই সমস্ত কাজ তারপর নিজের হাতে করে গিয়ে সমস্ত গুছিয়ে, এমনকি মানে আমরা যে সেই বসিরহাট অব্দি গেছি, সেখানেও থানায় বসে সেখানকার বড়োবাবুর সঙ্গে কথা বলে এসেছি, সেখানকার অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলেছি, এবং এই কেসটা কে হ্যান্ডেল করছে তার সাথে কথা বলে এসেছি, সব করে এসেছি। অত কাঁচা খেলোয়াড় বা কাঁচা কাজ যে আমরা করি না, বুঝেছো, কাঁচাভাবে চলি না। সঙ্গীতা দিদিভাই সেই মানুষ না। তো অফিসিয়াল কথা অফিসিয়ালের মতন, আমাদের কি কাজ কি করণীয় সেখানে গিয়ে আমরা কি কি শুনেছি এদের সম্বন্ধে, সেগুলো তো হলো বাহ ভাই বাহ, বাহ মোদিজি বাহ। এটা একটা মিমস দিলাম, আমি লাগালাম না, নিজে থেকেই বলে দিলাম, বুঝেছো। তো যাই হোক যেটা বলছিলাম, তাহলে ঘরেই আমাদের কাছে তখনই আমাদের কাছে সমস্ত খবর এসেছিল, হ্যাঁ এভিডেন্সটা তখনও ছিল। কিন্তু এই যে সেদিনকে উনি বেশি বড়াই করে কমিউনিটি পোস্ট দিতে গেল, দুঃখে নাটক টাকা দিয়ে নাকি লোক ভাড়া করে নিয়ে গিয়ে আমরা নাটক করছি টাকা নিয়ে গিয়ে। আর আপনি কি করেছেন, লোকের সামনে বলছেন যে না আমি আর ওর পাশে নেই, আর তলায় তলায় ক্যামেরা নিয়ে নিয়ে পাছার পেছনের ছবি তুলে বেড়াচ্ছেন। পেছন মেয়ে ছেলের পেছনটাকে বেশ ভালোই বাসেন, ওই জন্য যান আপনারা হেঁটে যান, ক্যামেরাবন্দি করছি আপনাদের পেছন, পাছাটা আমি দেখে এখান থেকে আস্বাদনও নিয়ে নেব, আর আপনাদের পাছার ছবিটাকেও বেশ সুন্দর করে ক্যামেরাবন্দি করে ফেলবো। আর ওই পিপির লজ্জা করে না, লজ্জা করে না একটা দুধের শিশুর জীবন নষ্ট করে দিতে লজ্জা করেনি? হ্যাঁ, তলায় তলায় গিদাররা পেছনে লড়াই করে, সামনে আসবা না, পেছন থেকে লড়াই, সামনে আসার ক্ষমতা নেই, পেছনে বসে বসে হচ্ছে উস্কানি দেয়া। ওই জন্য জন্মদিনে দেখেছিলাম জয় শ্রী রাম মন্দির গিফট, সব দেখতে পাই আমরা, সব বুঝি, সব আমাদের খেয়াল থাকে। জবাব দেবে কেন করেছিলে? তুমি তো এইসবের মধ্যে ছিলে না, তুমি তো এদের থেকে অনেক দূরে, তুমি তো এদের ঝামেলা, তুমি ইচ্ছা করলে সমস্ত ঝামেলা মিটিয়ে ফেলতে পারতে। তুমি ইচ্ছা করলে দূর থেকে, তুমি সেদিন তোমার লাইভে বলেছো আমি ইচ্ছা করলে আমার ওইখান থেকে বসে আমি সব কাজ করতে পারতাম, কারণ তোমাকে এরা ভয় পেত, তোমাকে এরা রেসপেক্ট করতো, তোমাকে এরা সম্মান দিত। সেই ভয় আর সম্মান থেকে ইচ্ছা না থাকলেও, এই দাঁড়া, ইচ্ছা না থাকলেও হয়তো এরা আবারও মিউচুয়াল করে নিত, আবারও সংসার করতো। করলে না কেন? কারণ তুমি চাইছিলে এই ছেলেটার বরবাদ, তুমি এই ছেলেটা বরবাদ হোক সেটা তুমি চাইছিলে। তোমার মেন উদ্দেশ্যই এই তিতানুর পিপিপকে বলছি, পিপিপের মেন উদ্দেশ্য মাকে যেমন যশে হোশ খুইয়ে বেটে, মানে হোশ খুইয়ে ওখানে মাকে বিক্রি করে সেই লাখ লাখ টাকা ইনকাম করেছে, আর এইখানে ভাইকে বেচে ভাইয়ের লাইফ শেষ করে ভাইকে তিলে তিলে মেরে দেওয়ার পরিকল্পনা করেছে। কত বড় ক্রিমিনাল! বিস্কুটের যে কত বড় অভিনেতা, ঘরে ঢোকার পরে এমন কাশা এমন করছিল যেন হচ্ছে কী হলো, তারপরে দেখছি খাটা তলা ঢুকে শুয়ে পড়লো। মানে ভাবো বদমাইশিটা, মানে দরজাটা খুলতে দিচ্ছে না, এসি চলছে, এই ঘরে ঢুকবে, খাটের তলায় আছে, এখন দেখতেছিও না। তো যাই হোক তোমাদের যেটা বলছিলাম, মানে মাকে বিক্রি করে আজকে এই জায়গায় এসেছে। ওর দুঃখের কাহিনী শুনিয়ে মানুষকে, ওর মা ছোটোবেলায় ওকে ড্রেনের ধারে ফেলে এসেছিল, সেখান থেকে ওর দিদামা তুলে নিয়ে গিয়ে ওকে মানুষ করে ওকে আজকে এই হোস্টটাকে জোশ খুইয়ে বেটার জন্যে তৈরি করে পাঠিয়েছিল। এমন বিশাল বড়, ওরে বাবা, বিশাল বুদ্ধি, বিশাল রেমেডি বানায়, ঘরোয়া রেমেডি। সেই রেমেডি মেখে মেখে সবাই ফর্সা একদম স্কিন, বুঝেছো? ওই রেমেডি, এমন রেমেডি তৈরি করা শিখেছে না, এমন নিজের মানে ব্রা থেকে প্যান্টি থেকে সব রকম ভিডিও করে ফেলেছিল। বিশাল বিশাল উঁচু মানের মানুষ। হ্যাঁ, মানুষটা উঁচু মানেরই, আমার অত উঁচুতে ওঠার দরকার নেই, যেখানটায় নিজের ফ্যামিলিকে বিক্রি করে দিতে হবে, দরকার নেই ওইখানে ওঠার। হ্যাঁ, আজকে ভাইয়ের এত বড় বিপদে যে মেয়েটা অন্য প্রেমিকের জন্যে সংসার ছেড়েছে, প্রেমিকের জন্য বাচ্চাটা ছেড়েছে, সেই ও যদি এতই ভালো হতো বাচ্চা কোলে করে নিয়ে যেত, পরেও তো নিয়ে যেত। 1-1.5 মাস পর যখন মাল রিকভারি করার সুযোগ এসেছে তখনও নিয়ে গেছিল। বাচ্চা ওর প্রয়োজন ছিল না, ওর প্রয়োজন ওর নায়িকা হবে, ও এইসব চড়ে বেড়াবে। ওটা টেপির ব্লগ,
ব্লগ দিয়েছে। আমি বলেছিলাম না টেপি বিধ্বস্ত অবস্থায়, মিলে গেছে তো, বিধ্বস্ত। ওর কিছু বলার মতন জায়গা নেই, ওর কিছু বলা করবে, ওর আর কোনো ইয়ে নেই। তিতানোর মাম্মামকে দেখে ওর চাকা পাংচার হয়ে গেছে। তা আমি বলবো যে যদি সত্যিকারের ও তো সেই দিনকে এজেন্ট এজেন্ট এজেন্ট, টেপির শুভাকাঙ্ক্ষী ছিল ওরা, আর আমরা সন্দীপের পাশে যারা ছিলাম সবাই সন্দীপের এজেন্ট। তা আমরা বলি ও পেপে, তোমার নামে যে এত বড় এলিগেশন লাগালো, বলবে না কিছু? মুখ নেই বলার? আইনি ব্যবস্থা নাও, ওর একটা কিছু করো। তুমি যদি কিছু না করে থাকো, তুমি যদি ওইসব জায়গায় মেল টেল না পাঠিয়ে থাকো, দেখাও। আর বককে বলবো যে মিথ্যেভাবে যদি তোমাকে কেউ ফাঁসায়, তুমিও তার আসল পরিচয়টা দেখিও, যদি তোমার হিম্মত থাকে তো। হ্যাঁ, তোমার এই যে টেপির বউ ননদ, আর টেপির ননদের নন্দায়, ননদের হ্যাজবল, এই যে ওখান থেকে বসে দূর থেকে কলকাঠি নেড়ে যাচ্ছিল, টাকা পয়সা সাপ্লাই দিচ্ছিল, উকিল লাগাচ্ছিল, নানান এনজিওর সঙ্গে সাক্ষাৎ করে দিচ্ছিল, প্রমাণগুলো রেডি করে রেখো। যদি কেস করে তাহলে তোমাকে তো লাগবে, তোমার তো ওগুলো লাগবে। আমার মনে হয় না ওই মানে সরীসৃপ প্রাণী কোনো কেস করবে, কারণ সরীসৃপ প্রাণী বলবো যে নিজের ফ্যামিলির লোককে কেচ্ছা বেচে, যে নিজের ফ্যামিলিকে, নিজের জন্মদাতা মাকে বেচে দিতে পারে স্টকে গিয়ে, তাকে আমি মানুষের মধ্যে ফেলি না। যে ভাইয়ের বিপদে ভাইয়ের পাশে না থেকে, যে প্রেম করে প্রেমিকের হাত ধরে বেরিয়ে গেছে, তার তাবেদারিগিরি করে শুধু 498 কেস থেকে বাঁচার জন্য, তাকে আমি মানুষ বলে ভাবি না। আমি ভাবি না, তোমরা ভাবলে ভাবতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমাদের ব্যক্তিগত ব্যাপারে আমি হস্তক্ষেপ করব না। আরেকটা কথা তোমাদেরকে বলি, এই প্রত্যেকটা এই ধরাধামে এই সৃষ্টিকর্তা যাদেরকেই সৃষ্টি করেছে, সেখানটায় বেইমানের কোনো জায়গা নেই। তুমি প্রথমে বেইমানি করে ভাববে তুমি বিশাল লাভবান হয়েছো, তুমি লাভের দিকে আছো। আর যদি তুমি সত্যি সৎ পথে থাকো, হয়তো তোমার একটু কষ্ট হবে, কিন্তু তোমার সতের জয় হবেই, এটা মাথায় রেখো। অসৎ কাজ করে, দুর্নীতি করে, শর্টকাট উপায়ে কেউ করে উঠতে পারেনি, পারবেও না। আজকে এই মর্কট কম চেষ্টা করেছে আমাকে নিচু করার, এই মর্কট কম চেষ্টা করেছে সন্দীপকে নিচু করার, পেরেছে কি? পারেনি। আজকে মর্কট বলো, দালাল বলো, দেখো মর্কটের আর দালালের অস্তিত্ব সেই জায়গায় আছে। হ্যাঁ, আমরা সময়ে আমাদের যখন মন হয় তখন আমরা জাগি, আর যখন মন হয় না তখন আমরা করি না। কিন্তু এদের এই দালালের বাধ্যবাধকতা, কারণ দালালের হাজব্যান্ডের ইনকামে জল গরম হয় না, তাই দালালকে কারো না কারোর পোঁদে চিমটি কাটতেই হবে। যখন কাউকে পারবে না, ও আমার পাত খেতে চলে আসবে, আমার মোটা দেহর, আমার ভক ভক করে পাত দেবো, সে পাত ওর মুখের মধ্যে দেবো, আর ওই বড় বড় নাকের ছেঁদা নিয়ে ফাঁস 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 করে নিয়ে অক্সিজেন ভেবে নিঃশ্বাসগুলো নিতে চলে আসবে। যখন কেউ থাকবে না, ওয়াইটিতে কন্টেন্ট থাকবে না, তখন থাকবো ওর জন্যে আমি। এবং আমি বেশ বড় সড়ো মাপের বাদাম বোমবাট 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 করে ওর মুখের মধ্যে আমরা ভাট ভাট করে পাত দিয়ে দিই, আর সেই পাতের গন্ধ শুকে তারপরে ওর রুজি রুটি তৈরি হয়। সন্দীপ নাল্লা দালালের বরকেই বলেছে, বুঝেছো? নাল্লা, সেটার জন্য দালাল নিজে, যেমন আমি দালালকে বলি বাপ ভাতারি, এটা ব্যাকরণের সমাস শব্দ, দালাল নিজে বলেছে, তেমন দালালের বর নাল্লা, এটা সন্দীপ দালালের বরকেই বলেছে। তার কারণ সন্দীপ তো কারণ আর দালাল তো এখানে দালালি, মোটামুটি সবাই দালালি। তো যাই হোক, নাল্লা দালালের বরকে, তার কারণ অন্যান্য মানুষের কারো কেউ ওয়াইটিতে এসে বলেনি তার হাজব্যান্ডের ইনকাম নেই বা তার হাজব্যান্ডের ইনকামে সংসার চলে না, কারণ সবাই ম্যাক্সিমাম লোকই বলেছে যদি আমার ইউটিউব হলো তো ভালো, না হলে এমন নয় যে এটার ইনকাম না হলে আমার সংসার চলবে না। এই কথাটা আমার মনে হয় কম বেশি সব ইউটিউবাররাই বলেছে, কিন্তু এই নাল্লার ওয়াইফ বাপ ভাতারি বলেছে তোমরা আমাকে যদি ভিউজ না দাও, তোমরা যদি আমার ভিডিও না দেখো, তাহলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ আমার হাজব্যান্ডের পয়সায় আমি যে চায়ের জলটা বসাই সেই জলটাও গরম হয় না। এটা ওই বাপ ভাতারি ও নিজের মুখে বলেছে। দেখো তোমরা এখানে অনেক শিক্ষিত মানুষ, হয়তো আমার ভিডিওটা দেখছো, তোমরা এই বাপ ভাতারি শব্দটা শুনে হয়তো তোমাদের কানে লাগতে পারে, তোমরা এটাকে খারাপ মনে করতে পারো, কিন্তু নো, এটা একটা ব্যাকরণের সমাস শব্দ। সেটা আমাদের দালাল, ওই ওয়াইটির দালাল, যার কাছে একটা ডিগ্রি আছে অশিক্ষিত নামের, সেই ডিগ্রিতে সে বাংলায় অনার্স করেছে, এবং সেই বাংলায় অনার্সের মধ্যে এই শব্দটা ছিল ব্যাকরণে। বোঝাতে পেরেছি? তো চলো, আমাদের টেপির মানে টেপি কত ভীতু, টেপি কত ভয় পেয়ে আছে। টেপি বেড়াতে চলে গেছে কিন্তু কাউকে জানায়নি, এটা একদিন পরের ব্লগ। কেন বলো তো? শত্রুর তো অভাব নেই, কিন্তু টেপি আগেকার টাইম হলে টেপিটা জানাতো না, টেপি তোমাদেরকেই দ্বন্দ্বে রাখতো, এইটা অমুক দিনের ব্লগ বলে লোকের কাছে সামনে দেখাতো এটা কালকেরই ব্লগ। কিন্তু এখন টেপিকে জানাতেই হলো না, জুতো দেখ, জুতো দেখ, জুতো দেখ, মার জুতো, মার জুতো, জুতো মেরে
টেপিকে একবারে দুই গলের চুনকালি মাখিয়ে খচ্চরের পিঠে চড়িয়ে সারা দুনিয়া ঘোরানো হচ্ছে। সেই কারণে তাড়াতাড়ি করে ভয়ের জ্বালায় বলে দিয়েছে। এটা কিন্তু ভিডিওটা একদিন পরে যাবে, কারণ দেখো ফোকলার সাথে ঘুরতে, এই ফোকলাকে এখন তুই দেখা, আর তো কোনো ব্যাপার নেই। সন্দীপেরও হচ্ছে কীর্তিতানুর মাম্মাম আছে, আর তোরও ফোকলা আছে, দেখা, এখন কোনো ব্যাপার নেই। আমরা এখন ফোকলাকে দেখে আর কিচ্ছু মনে করবো না। দেখা 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 ফোকলাকে, প্লিজ দেখা টেপি, এবার কিন্তু ফোকলাকে দেখাস। ফোকলাকে এবার দেখে আমরা কি তুই বলবো না, কি তুই বলবো না, দেখবি কি তুই বলবো না। তবে দুদুল একতেন এতে গেতে দুদুল একতেন এতে গেতে ওর মায়ের, কারণ দুদুল তার কথা অনেক, ওর মা মানে মেয়েকে সংসার ভেঙে একটা ভিডিও চ্যানেল খুলেছে, সেখানে ওকে জুতো মারতে বহু মানুষই যায়। টেপির মায়ের একটা চ্যানেল আছে, যে চ্যানেলটা টেপির মা টেপির সংসার ভাঙার পর নিজের পায়ে দাঁড়াবে বলে করেছে। সেইখানটায় টেপি আর টেপির মাকে জুতো মারার জন্য বহু লোক যায়, দিয়ে জুতো মেরে আছে আর ভিউজ দিয়ে আসে। নিজের একটা এই কমেন্টটা আমি পড়বই ভেবেছিলাম, শুনে নাও ভালো করে। নিজের সন্তান অন্য কাউকে আপন করে মা বলে ডাকলে আমার কেমন লাগতো আমি ভাবতেও পারছি না। একদমই তাই। এটা তুমি না, এটা টেপিও ভাবতে পারছে না। টেপির চেহারা, টেপির চোখ মুখ, টেপির এই যেই দিনের ভিডিও, সেদিন দেখলে তোমরা বুঝতে পারবে টেপি কতটা বিধ্বস্ত। ভাবলেই বুকটা ফেটে যাচ্ছে। তুমিও একটা মা, দেখলাম যে পৃথিবীতে দিব্যি ঘুরছো, সাই পাকড়ে হে, খাচ্ছ, হাসি খুশি সময় কাটাচ্ছ, কিভাবে পারো টেপে? कैसे जी रहे हो तुम? তোমার মধ্যে কি মনুষ্যত্বের মানে মানুষের মন নেই? না, মনটা ওরা অ্যাকচুয়ালি ওদের ভেতরে মনুষ্যত্বই নেই, তার জন্যই মন নেই। মনুষ্যত্ব থাকলে ওই ফুটফুটে দুধের বাচ্চাটাকে ফেলে আসতো না। মনুষ্যত্বের মন নেই। নিজের সন্তানকে চিরতরে হারিয়ে ফেলেছো, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর কোনো দিন আইনি প্রক্রিয়ায় ছেলেকে পেলেও একটা দিনও তাকে তোমার কাছে রাখতে পারবে না। সে তার বাড়ির মানুষদের জন্য কান্না করেই শেষ হয়ে যাবে। ছেলের জীবনে তুমি আর কেউ না। ওর অবুঝ মন থেকে তুমি যে ওর জন্মদাত্রী মা, সেটা একেবারেই মুছে গেছে। তুমি মা নাকি কোনো প্রাণহীন রোবট বুঝি না। কোনো ফিলিংস নেই তোমার মধ্যে? না, সত্যিই ওর মধ্যে কোনো ফিলিংস নেই। ও সত্যি পাষণ্ড পাথর। কারণ আমি তো সবসময় বলি 2-3 দিন হয়তো স্বামী স্ত্রীর রাগ হয়েছে, রাগ করে বাপের বাড়ি গেছে 4-5 দিন 7 দিন, ঠিক আছে। তারপরে যত দামি প্রেমিক হোক ভাই, অন ক্যামেরায় বলছি, অন ক্যামেরায়, সে আমার যত দামি প্রেমিক হোক না কেন, সে আমাকে রাজ সিংহাসনে রাখুক না কেন, সে আমাকে সর্বাঙ্গ চুমু দিয়ে ভরিয়ে দিক না কেন, সে আমার শারীরিক যত স্যাটিসফ্যাকশন মেটাক না কেন, আমার সন্তান সারা পৃথিবী থেকে আলাদা না। ভালোবাসা কখনোই এই ফ্যাকচুয়েট ভালোবাসা, প্রেমিকের সাথে প্রেম পরকীয়া বা এগুলো বলে ফ্যাকচুয়েট ভালোবাসা, এগুলো কিছু সময়ের জন্য ভীষণ ভালো লাগে, কিছু সময়ের মধ্যেই নিজের বাচ্চার মানে কিছু সময় কেটে যাওয়ার পর নিজের বাচ্চার জন্যও মন চটপট করে। এটা কিন্তু সত্যি। স্বামীর জন্য সকলের মন চটপট করে আমি এটা বলছি না, স্বামী একদম আলাদা। কারণ স্বামীর সঙ্গে কোথাও না কোথাও মনের তার কাটে বলেই তার লাইফে অন্য কেউ প্রবেশ করে, কিন্তু সন্তানের সাথে তো মায়ের মনের তার কাটার কোনো প্রশ্নই আসে না। এটা নারীর সাথে নারীর বন্ধন। নারীটা কেটে শুধু আলাদা করে দিচ্ছে যে দুটো নারী একসাথে থাকলে তো ও বড় হবে না, তাই না? ওকে বাঁচার জন্য, ওকে বড় করার জন্য, ওকে আমাদের নতুন জীবন আমরা যেটা দান করছি, যে ওকে আমি একটা নতুন জীবন দিলাম, আমার সন্তানকে আমি একটা নতুন জীবন দিলাম, সে ডানা মেলে উঠবে, সে মানুষের মতো মানুষ হবে, সে 10-এর মধ্যে 1জন হবে, এই স্বপ্ন দেখে আমরা তাকে ভূমিষ্ঠ করলাম, এবং তার প্রত্যেকটা বেড়ে ওঠার ভেতরে লুকিয়ে থাকবে আমাদের সুপ্ত স্বপ্ন। তো সেই জায়গায় সত্যি সন্তান ফেলে রেখে কোনো মা, আমি যেখানেই যাই, আমি যত দূরে যাই, আমি যত অন্যায় কাজ করি, আমি যাই করি না কেন, আমার বাচ্চা আমার কাছে ভাই অন্য জিনিস। মানে আমি আমার বাচ্চা ছাড়া না, ওরা আমার একটা অন্য ফিলিংস। আমার ছেলে আমাকে মা, ফোনে একবার মা, ব্যাস, আমার সারা পৃথিবী একদিকে। আমার মেয়ে একবার মা, আমার এটা হয়েছে, বা মা আমার এটা, আমার সারা পৃথিবী একদিকে। আমি আমার ছেলে মেয়ের জন্য কাউকে মেরেও দিতে পারবো 1 সেকেন্ড। আমি আমার
আমি একবার আমার মানে বাপির গায়ে আমি হাত দিয়ে দিয়েছিলাম, মানে আমার বাপির গায়ে, কারণ আমার অর্ক ছোটবেলায় একটা বোতাম খেয়ে ফেলেছিল। বোতাম আমাকে মা চুলে তেল দিয়ে দিয়ে চুল বেঁধে দিচ্ছিল, আর অর্ক খেলতে খেলতে বোতাম খেয়ে নিয়েছে। দেখো সেই সময় আমি বুঝতে পারছি না আমার ছেলের গলার এখানে মানে বোতামটা আটকাচ্ছে, আমি কি করবো এবার? আমার ছেলেকে আমি তো করতে কিছুই পারবো না, যা করবে মা বাপিই করবে। সেটুকু টাইমের মধ্যে আমার ছেলেকে আমার কাছ থেকে আমার বাপি নিতে চাইছে, আমি আমার বাপিকে মারছি না, আমি আমার ছেলেকে দেবো না, আমার ছেলে মরে যাবে, আমার ছেলে মরে যাবে। মানে আমি মনে হচ্ছে কি ও যদি নড়লে চললে যদি ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, দিয়ে আমাকে তখন মা 2-4 ঘা মেরে আমাকে সরিয়ে ছেলে আমার কাছ থেকে কেড়ে নিয়ে ওকে কলা মলা কী সব খাওয়ায়, ওর সঙ্গে মানে ওটা নেমে যায়। তারপরে তাড়াতাড়ি করে ওকে নিয়ে মা বাপি দুজনা মিলে ওকে নিয়ে ডাক্তারখানায় বেরিয়ে যায়। তারপরে ততক্ষণে সব ইয়ে হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, যে কথা বলছে। মানে আমি বলছি মানে বাচ্চা এগুলো একটা আলাদা জিনিস। আমার ছেলে মেয়েকে আমি দেখেছি, শুভর যখন শরীর খারাপ আমার ছেলে কাঁদছে হাউমাউ করে, আমার মেয়েটা কাঁদছে, আমার ছেলেটা কাঁদছে, আমি কিন্তু কঠিন পাথর হয়ে, আমার ছেলে মেয়ে বলছে মা আমার বাবাটাকে বাঁচাও, মা তুমি আমার বাবাটাকে বাঁচাও, মা আমার কিচ্ছু চাই না, আমার তোমার কাছে কিচ্ছু চাই না মা। আমি বলছি ঠিক আছে তুই আয়। মানে আমার মেয়ে কল্যাণী থেকে ওর বাবাকে দেখে বাড়িতে আসতে পারছে না, ট্রেনে কাঁদছে ওর বাবাকে দেখে, এদিকে অর্ক কাঁদছে, ও মা তুমি আমার বাবাটাকে বাঁচিয়ে আনো মা, ও মা আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি তোমার দুটো পায়ে ধরে তুমি আমার বাবাটাকে বাঁচিয়ে আনো। দেখো এইগুলো হচ্ছে বন্ডিং, এটাই হচ্ছে ছেলে মেয়ে ইয়ে। তো এইটি রোবট, ওর সত্যি ঠিক তুমি এই কমেন্টটা যে লিখেছো তাকে মানে কি বলবো, এটা রোবট। আমি হসপিটালে আমার কোনো ক্লান্তি লাগতো না, শুভ যখন মানে অসুস্থ, আমি যখন কেপিসিতে বসে থাকতাম বা ওর কাছে, আমি জানি না আমার ভগবান আমাকে কি শক্তি দিয়েছে, আমি একটু ক্লান্ত হতাম না, আমি হাঁপাতাম না। আমার মনে হতো আমি ভিডিও করতে হাঁপাতাম না, আমি শুভর সেবা করতে হাঁপাতাম না। শুভ কোথায় শুভ ভর্তি হয়তো ছিল, আর কোথায় শুভর মেডিসিন সব ছিল, সেখান থেকে যখনই যেতাম মেডিসিন এনে দাও, এই এনে দাও, কোথায় শুভর টেস্ট ডাক্তার লিখে যেত সেগুলো আগে বিল পেমেন্ট করে আসতো, তো সেই বিল ওদেরকে দিয়ে আসতো, তো ওরা নিয়ে গিয়ে আবার সেসব পরীক্ষা নিরীক্ষাগুলো করিয়ে আনতো। একটা অন্য সিস্টেম অন্যভাবে থাকতো। সেই এগুলো আলাদা ফিলিংস, এগুলো আলাদা মনুষ্যত্ব, এগুলো আলাদা মনুষ্যত্ব। আমি দেখেছি আমার ছেলে মেয়েকে হাউমাউ করে কাঁদতে দেখেছি, যে ছেলে মেয়ের সঙ্গে বাবার লড়াইও দেখেছি, আবার ছেলে মেয়েকে বাবার জন্য হাউমাউ করে কাঁদতেও দেখেছি। বাবা এই আমি ভাবি সত্যি টেপি মানুষ না নাকি রোবট, আমিও বুঝে পাই না। কিছু বলার নেই, যার চোখে আগুন থাকার কথা সে সেজে গুজে চললো ঘুরতে। তুমি এই করতে থাকো, খাও ঘোরো শপিং করো, হ্যাটস অফ ইয়োর প্যারেন্টস। যে বাবা মায়ের মেয়ের শক্তি হয়ে যুদ্ধ করা উচিত তারা কি করছে? ছেলে আর অন্য কাউকে মাম্মাম বলছে, সেই আনন্দে মিষ্টি খাও সবাই। বিড়ালের মেয়ের খোঁজ পড়ে নিও নিজের ছেলের কথা ভাবো। কিন্তু বিড়ালটা দেখেছো, ও কিন্তু ওর মেয়েকে ম্যাও 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 করে ডাকছিল, ওর আওয়াজে, যাতে ও কোথাও যদি আশেপাশে থাকে ও যেন চলে আসে, ওর বাচ্চাকে ও ডাকছিল। যে নিজেই শত্রু, তার কোনো শত্রুর দরকার পড়ে না। সত্যি তাই, ও নিজে শত্রু। টেপি তুমি যে নিজের যা ক্ষতি করে ফেলেছো না, শত্রু না, তোমাকে অনেক বুঝিয়েছি আমরা, অনেক বলেছি। এই যে সঙ্গীতা দিদিভাই বারবার লাইভের মধ্যে বলে না, সঙ্গীতা দিদিভাই নিজে থেকে নিজে অনেক চেষ্টা করেছে ওকে ইয়ে করার। সেটা তো বকদাদা নিজেও ক্লিয়ার করেছে, যে রিমি প্রীতমকে যেমন প্রীতমের ঘরে রিমিকে ঢুকিয়ে দিয়েছে, দেখো রিমির সংসার করার ইচ্ছা ছিল, তার জন্য আমরা রিমিকে দিয়ে এসেছি। পরে দেখা গেল যে না, রিমি সাংসারিক না, এরা ওই মায়া মমতার কান্না দুদিনের জন্য, শুধু এদের ওই দুদিনের, এ বাপের বাড়ি হতে শ্বশুর বাড়ি হতে। তো যাই হোক, ওরা কী চায় সেটা ওদের চ্যাপ্টার, এখন বলবো না। তা কিন্তু টেপিকেও যেন যদি ঢুকিয়ে দিয়ে আসে, সেটা নিয়ে কিন্তু ওরা ভয়ে দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করেনি, কারণ ওরা চায়নি টেপিকে কোনো মতে জোর করে ঢুকিয়ে দেয়, কারণ টেপি সংসার করতে চায় না। বকদাদা নিজের মুখে স্বীকার করেছে, দিদিভাই লাইভের কল রেকর্ডগুলো শুনো, বকদাদা নিজে স্বীকার করেছে যে ও তো কোনো মতে সংসার চায় না, ও ছেলে চায় কিন্তু সংসারটা চায় না। আরে ছেলেকে ওকে দিয়ে ও মানুষ করবে কী করে, সেটাই তো হলো আসল কথা। দেখো ওরা কোনো রকমের ওদের ফিলিংস আছে, ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে, ওর মধ্যে কোনো আবেগ আছে, বিবেক আছে। কালকে থেকে ঘোরার ব্লগ পাবা, দেখো এনজয় করো, ওরা এনজয় করবে, তোমরাও এনজয় করো। তো যাই হোক, ওকে যে ভালোবাসে তার কমেন্টটা দেখে আশ্চর্য লাগলো। তোমার বাবা মা কি, যত দেখছি অবাক হচ্ছি, জাস্ট কিছু বলার নেই। কি
কি হচ্ছে এসব? একটা কথা বলছি, কান খুলে ঢুকিয়ে নাও, ভালোর জন্যে বলছি। তোমার মা বাবা যে যা দেখছি খালি পয়সার জন্যে সাপোর্ট, সরি টু সে দিস। বাঙালিয়ানা কমেন্ট, সরি টু সে দিস, তাই বলছি। ছি 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 ছি, চলে যাচ্ছে। প্লিজ প্লিজ এনজয় এখন একটু সাইডে রাখো, সিরিয়াস হও প্লিজ। তোমাদের কথা শুনবে না, ও করবে সেটাই যেটা ওর মনে হবে। আর কিভাবে বোঝাবে বলো? আমরা চারিদিকের পরিস্থিতি দেখে আটকে উঠছে আর ওরা ঘুরছে। কিছু বলার নেই গো। বাবা মা কি করে এই টাইমে নিজেদের চ্যানেল নিয়ে এত বিজি থাকতে পারে? কথায় আছে না, যার বিয়ে তার ধুম নেই, পাড়াপড়শির ঘুম নেই। ও সব কিছু করছে ব্লগে। হয় হয় করে কি হবে, হাই হাই করে কি হবে? কি অ্যাকচুয়ালি ও সত্যিকারের ও ব্লগের জন্যই যা কিছু করে। ওকে বুঝিয়ে লাভ নেই, ও পয়সার জন্যে এইসব করছে। তাই দে অল আর মানি মাইন্ডেড। আচ্ছা, সন্দীপ আর ফ্যামিলি না হলে কি 14ই আগস্ট মিলে ব্লগ চ্যানেল খোলে? সত্যি 14 গোষ্ঠী মিলে ব্লগ চ্যানেল? না, সন্দীপদের বাড়িতে আর কেউ ব্লগ চ্যানেল খোলেনি। সন্দীপের বাবার আলাদা ব্লগ নেই, সন্দীপের মায়ের আলাদা ব্লগ চ্যানেল নেই। 14 গোষ্ঠী মিলে ব্লগ চ্যানেল করেন। ফ্যামিলি তার পরকীয়াকে সাপোর্ট করে অনলি বিকজ ওদের সাথে থাকলে ওদের লাভ হবে, ব্লগ করবে। ওরা আস্তে আস্তে ব্লগ শুরু করবে হাতে টেপির হাত ধরে। এটাই বেসিক ব্যাপার। আমি এদের ভিডিও একদম স্টার্টিং থেকে দেখছি। ভিডিও থেকে এদের ভীষণই ঝামেলা ছিল। প্রথম খুব ভালো লাগতো টেপিকে, ও যে এমন জীবনেও ভাবিনি, ও যে এমন হবে জীবনেও ভাবিনি। পয়সার নেশায় মানুষ মান সম্মানের ধার ধারে না। নিজের ছেলে সে আবার কি জিনিস, ওটা ওর কাছে বাড়তি ঝামেলা। কত মানে আমি কমেন্ট পড়ে শেষ করতে পারবো না। সমস্ত মানুষ ওকে ধুয়ে ছেড়ে দিন, আর বলবেন না। অনেক বলেছেন আপনি, আমি তো রোজই দেখি আপনার কমেন্ট। আপনি প্লিজ কেন বলছেন ওকে? বাঙালিয়ানাকে বলছে ওকে। আমরা অনেক বলেছি, বলারও তো একটা লিমিট থাকে, তাই না? কত বলা যায়? ও শুনবে না এসব কথা। একটা বছর ধরে মানুষ বলে বলে ক্লান্ত হয়ে গেছে, ছেড়ে দিন। ও যেমন ইচ্ছা থাকুক, ভালো থাকুক। আমি শত্রুও খারাপ চাই না, আর ওকে তো আমরা খুব পছন্দের মানুষ। থাকুক ও নিজের মতন। তোমার ঠাম্মি যাবে না তোমাদের সাথে বেড়াতে? না, মা মেয়ে যাবে, আর ওই থেকে ফোকলা যাবে। মা মেয়ে একটা ঘরে শোবে, ফোকলা একটা ঘরে শোবে। মায়ের নামে একটা ঘর রিজার্ভ থাকবে, আর ফোকলার নামে টেপি কখনো ফোকলা কখনো মা, কখনো ফোকলা কখনো মা, কখনো ফোকলা কখনো মা। সারাদিনে তো ঘোরা টোরা মায়ের সাথে ঘুরলো, ঘুমানোর সময় ফোকলার বুকে গিয়ে ঘুমানো হলো। কি হচ্ছে? এই ফোকলার সাথে রয়েছে বলে আমি খারাপ মনে করছি না, আমাদেরও কেউ আছে। টেপির ফোকলা থাকলে কি হবে? আমাদেরও একটা আছে, তিতানুর মামা। ঠিক বলেছেন। ওই সেবককে বিষাক্ত বেরোলো, সবাইকে দেব বলে দিয়েছে। আর এবার বাড়ির লোক কি ভাই, যারা মেয়েকে রাখার জন্য 30কে নেয় অ্যাকাউন্ট টু সেবক, এক্সেপ্ট টু সেবক, অ্যাকর্ডিং টু সেবক, স্যার সেবক বলে দিয়েছে 30কে। সেই কারণেই তো মেয়েকে রেখেছে। সবাই নিজের ভালোটা বুঝতে পারে, তুমি কেন বুঝতে পারো না? নিজের হাতে সব কিছু হ্যান্ডেল করো। আর ভালো লাগছে না কিছু, কিন্তু তুমি সবটা এত ঢিলেভাবে করছো। কিষাণুটার জন্য সত্যি কষ্ট হয়। কিসের কষ্ট গো তোমাদের কিষাণুর জন্যে? কিষাণুকে জলে পড়ে আছে? আমি নিজেও আজ 12 দিন হলো মা হয়েছি, একটা মুহূর্ত বাচ্চার চোখে আড়াল করতে পারছি না। একটু সরলেই আমি অস্থির লাগছে। তুমি কেন কিষাণুকে নিজের কাছে নিয়ে আসছো না বলো তো? ও আসছে না, ওকে দেয়া হচ্ছে না, ওকে দেবে না। তার কারণ ও একটা বেলল্লা ঢলানি মা।
ওকে বাচ্চা দিলে পরে তুমি তোমার বাচ্চাকে 2 সেকেন্ড ছেড়ে থাকতে পারছো না, আর ও বাচ্চার কথা কোনো সময় মনে করছে না, ও চলে চলে বেড়াচ্ছে, ও 2 সেকেন্ড এক জায়গায় থাকে না, বাচ্চা মানুষ করবে কি করে? ভালোবাসি তাই বলছি, নিজের তোমার ভাই অ্যান্ড পাকাকে কিনে করলে ক্যান্ডি 3 যত দেখছি অবাক হচ্ছে। অনেক তোমার কষ্ট হচ্ছে না? তোমার ছেলে একটা অন্য মহিলাকে মায়ের নজরে দেখছে, তুমি এত কিছু নিয়ে বিজি আছো কি করে? আমি হলে তো কথা বন্ধ হয়ে যেত আমার। ও বিধ্বস্ত আছে, ভেতরে ভেতরে ও বিধ্বস্ত, ভেঙে চুরে গেছে, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, ভেঙে চুরে গেছে টেপির মন। টেপির ছেলে ডাকছে অন্য কাউকে মাম্মা। লজ্জা করছে না? হ্যাঁ, তোমরা মানুষ গো, তোমরা এইভাবে যে বোঝাচ্ছ, যার বিয়ে তার ধুম নেই, পাড়াপড়শির ঘুম নেই, ব্যাপারটা তাই। ওর বাচ্চা ওর নেওয়ার ইচ্ছা নেই, তোমরা কেন এত খোঁচাচ্ছ? ওর নেওয়ার ইচ্ছা থাকলেও প্রথম দিন নিত। जो डर गया सो घर गया। ও প্রথম দিন ওর ছেলেকে নিজের কাছে নিতে ভয় পেয়েছে, ওর ডর, ওর ভয়, ওই জন্য ওর ছেলে ওর কাছে যাচ্ছে না, ওর ছেলে ওর কাছে বোঝা। চলো টাটা। একটা রূপোর আংটি কিনেছে ছেলের জন্য, একটা রূপোর আংটি, তাও বৌদি বিয়েতে পাওয়া গিফট, সেটা ছেলের নাম করে চালিয়েছে। তোমরা এরপরেও তোমাদের চরণে শতকোটি প্রণাম, যারা এখনো বোঝাচ্ছ, বুঝিয়ে যাও। চলো টাটা, বাই বাই।